আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকে ভালো রয়েছি। ইজি বায়োলজি যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামের হচ্ছে আজকে সেকেন্ড লেকচার, এবং যথারীতি এই লেকচারটা হচ্ছে আমরা পেজ যে রয়েছে আমাদের ডক্টর নাবিল নামে সেই পেজ থেকে দিচ্ছি। তো এখানে প্রথম ক্লাসে আমরা যা আলোচনা করেছি সেই ব্যাপারটা একটু সামারি করে ফেলতে চাই। যারা অলরেডি প্রথম ক্লাস করেছি তারা নিশ্চয়ই এই সামারিটার সাথে একটু নিজে নিজে মিলিয়ে নেব, তাহলে যেটা হবে মানুষের যে মনে রাখার যে মূল ব্যাপারটা, যেখানে রিপিটেশন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে আমি বলেছিলাম ডক্টর, ডি থেকে ডিএনএ, আরতে আরএনএ, এবং তারপরে বলেছিলাম ডিএনএ থেকে আরএনএ হওয়ার যে প্রক্রিয়া এটাকে বলে ট্রান্সক্রিপশন। এটা অনেকটা প্রেসক্রিপশনের সাথে মিলে যায়। ডক্টররা যেমন প্রেসক্রিপশন করে ঠিক তেমনি করে ডিএনএ থেকে আরএনএ হওয়ার প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। এবং খুব ইম্পর্টেন্ট জিনিস, সারা পৃথিবীতে যেই ভাইরাসগুলো ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত হয়ে যায়, তার মানে যেই ভাইরাস দিয়ে রোগ সারা দুনিয়ায় সবচেয়ে বেশি ছড়ায় যায়, সাধারণত সেগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। কি কারণে? কারণ আরএনএ এর ভাইরাসের মধ্যে একটা ভয়ঙ্কর জিনিস আছে, তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। আবার বলছি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এটা করেটা কি? এটা মূলত ট্রান্সক্রিপশনকে উল্টায় দেয়। ট্রান্সক্রিপশন কি ডিএনএ থেকে আরএনএ, তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে আরএনএ থেকে ডিএনএ। তার মানে আরএনএ ভাইরাসে যেহেতু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে, এর উপর ভিত্তি করে সে আরএনএ থেকে নতুন ডিএনএ, নতুন নতুন হচ্ছে বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারে, এবং এইভাবে সে নতুনভাবে সারা দুনিয়ার মধ্যে ছড়া যেতে পারে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাইরাস বলতে একটা সুতা, সেই সুতাটা যদি একটা হয় তাহলে এক সূত্রক, যদি দুইটা পেঁচানো হয় তাহলে দ্বিসূত্রক। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই আরএনএ বা ডিএনএকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড, তার চতুর্দিকের যে একটা কাভারিং থাকে সেটাকে আমরা কি বলেছিলাম? প্রোটিন আবরণ, যার একটা স্পেশাল নাম আছে ক্যাপসিড। এবং সেইটা দিয়ে সাধারণত রোগ সৃষ্টি হয়, সেটাকে বলে অ্যান্টিজেন। কি বলে? অ্যান্টিজেন। এবং খেয়াল রাখতে হবে, মানে ওইটা অ্যান্টিজেন গুণাবলী ধারণ করে। ওই ক্যাপসিড এবং নিউক্লিক অ্যাসিড, যেটার মধ্যে ডিএনএ অথবা আরএনএ আছে, এই দুইটাকে যোগ করলে হয় কি? ভাইরাস। কি নাম? ভাইরাস। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ভাইরাস যদি রোগ সৃষ্টি করতে সক্ষম হয়, যদি সক্ষম হয় রোগ সৃষ্টি করতে, তাহলে তার একটা স্পেশাল নাম রয়েছে ভিরিয়ন। কি নাম? ভিরিয়ন। আর যেই ভাইরাস রোগ সৃষ্টি করতে সক্ষম নয়, সেটার নাম হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। দিয়ে নিউক্লিও ক্যাপসিড, নিউক্লিও ক্যাপসিড। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এক সূত্রক আরএনএ, যেটা দিয়ে হচ্ছে রোগ সৃষ্টি হতে পারে, যেটাকে স্মার্ট ল্যাঙ্গুয়েজে আমরা বলতে পারি সংক্রামক আরএনএ, সেইটাকে বলে হচ্ছে ভিরয়েড। কি নাম? ভিরয়েড। এবং ভিরয়েডের শেষে ড আছে, সাধারণত হেপাটাইটিস ভাইরাস যে ডি আছে সেইটা সৃষ্টির কারণ হিসেবে এটাকে চিহ্নিত করা হয়। এরপর বলছি প্রিয়ন। প্রিয়ন বানানটা প আছে না, এটা সাধারণত ওই যে প্রোটিন যে আবরণ, যেটাকে আমরা ক্যাপসিড বলেছি, শুধু সেইটা দিয়ে যদি রোগ সৃষ্টি করতে পারে তাহলে সেটার নাম প্রিয়ন। এবং প্রিয়ন সাধারণত প্রাণী দেহে এবং প্রাণীর যে মস্তিষ্ক, যেমন ম্যাট কাউ রোগ, এগুলো রোগের সাথে সম্পর্কিত। ওকে, ফাইন। এরপর আরেকটা জিনিস বলেছি, হেপাটাইটিস। সেটার 5টা টাইপ রয়েছে, হেপাটাইটিস ভাইরাস এ, বি, সি, ডি, ই। এবং মোস্ট ইম্পর্টেন্ট, বিটাকে বলেছি বিডি। তার মানে হচ্ছে হেপাটাইটিস ভাইরাস বি যেটা, সেটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। এবং বাকি যে হেপাটাইটিসগুলো রয়েছে এগুলো কি? আরএনএ। এর মধ্যে বলেছে এর সাথে আল্লাহ মিলে যায়, আল্লাহ যে কারো ভালোই চায়। তার মানে হেপাটাইটিস ভাইরাস এ, এটা হচ্ছে সবচেয়ে কম ক্ষতিকর। এর মতো একটা ভাইরাল কি ইটা, কি এটাও কম ক্ষতিকর। সিতে হচ্ছে ক্রিমিনাল, সবচেয়ে ভয়ঙ্কর খারাপ হচ্ছে হেপাটাইটিস ভাইরাস সি। আর ডিতে বলেছি ডিমান্ড। ডিমান্ড মানে কি? কেউ যদি বিয়ের সময় কোনো ছেলে যদি ডিমান্ড চায়, তাহলে বুঝতে হবে এই কথা যে সেই ছেলে অসম্পূর্ণ। তার মানে হেপাটাইটিস ভাইরাস ডি এটা অসম্পূর্ণ ভাইরাস। কিভাবে সম্পূর্ণ হয়? বিয়ের সাথে সংযুক্ত হয়ে সম্পূর্ণ হয়। এবং নিশ্চয়ই খেয়াল রয়েছে হেপাটাইটিস ভাইরাস এ আল্লাহর সাথে কানেকশন হয় কোথায়? 27 রোজা। এইভাবে মনে রেখেছি 27 ন্যানোমিটার। ই একটা ভাইল, সেটাও 27 ন্যানোমিটার। বিতে 42 ন্যানোমিটার। সি হচ্ছে এ হচ্ছে 1, বি 2, সি 3। তার মানে 3 তে 30, সাধারণত 30 ন্যানোমিটার, কোথাও হচ্ছে 30 থেকে 38। ডিতে আবার এইরকম হয় যে ডিমান্ড হচ্ছে 35,000 টাকা, তার মানে 35 ন্যানোমিটার। ওকে, এই কথাগুলো বলেছি। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বলেছি, ভাইরাসের যে বিভিন্ন প্রকারভেদ ছিল। কি বলেছি? যে একটা হচ্ছে যে দন্দাকার। দন্দাকার হচ্ছে এই যে এরকম করে সিগারেটের সাথে মিলিয়ে বলেছিলাম এটিএম, আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাক্কো মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। তারপর কি বলেছিলাম? গোলাকার। গোলাকার বলেছিলাম পিএইচডি, পোলিও, এইচআইভি, ডেঙ্গু। এরপরে কি বলেছিলাম? নিশ্চয়ই খেয়াল রয়েছে যে ঘনক্ষেত্রাকার, এটা ভ্যাকসিনের সাথে হারপিস এবং ভ্যাকসিনিয়া, হারপিস, ভ্যাকসিনিয়া। তারপরে বলেছিলাম ব্যাঙ্গাজি আকার। ব্যাঙ্গাজি আকার কোনটা? ব্যাঙের ইংলিশ টোট, টি দিয়ে T2, T4, T6। সিলিন্ড্রিক্যাল হচ্ছে ইবোলা, যেটার কারণে হচ্ছে শরীরের ত্বক ফেটে যেতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট বলেছি যে গোলাকার যেটা, সেটার আরেকটা স্পেশাল নাম হচ্ছে স্ফেরিক্যাল। কি নাম? স্ফেরিক্যাল। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে গোলাকারকে অনেক সময় আমরা কি বলি? বৃত্তাকারও বলি। কি বলি? বৃত্তাকারও বলি। ওকে, ফাইন। তাহলে এইভাবে যে আলোচনাটা করেছি এবং সেইটার উপর আমরা কয়েকটা কোশ্চেন ডিসকাস করেছি। এবং আরেকটা জিনিস বলেছিলাম, ভাইরাস এইটা কোনো কোষে নাই, ভাইরাসের মধ্যে কোনো কোষ নাই, অকোষীয়। এবং তার কিছু বৈশিষ্ট্য জীবের সাথে মিলে যায়, কিছু জ্বরের সাথে মিলে যায়। জীবের সাথে যে বৈশিষ্ট্যগুলো মিলে যায়, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট যে এখানে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন থাকে। তবে যদি বলে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমাহার মাত্র, কি বলেছি? সমাহার। তাহলে বুঝতে হবে এই কথা যে এটা সমাহার হচ্ছে সাধারণত কলম
বই খাতা এটার সাথে সম্পর্কিত, তার মানে এটা হচ্ছে বস্তু বা জড়ীয় বৈশিষ্ট্য, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। আর একটা কথা নিশ্চয়ই খেয়াল রয়েছে, ভাইরাস ব্যাকটেরিয়া আকার সবচেয়ে ছোট কোনটার, ভাইরাসের, এই জন্য এটা শক্তিশালী। এটা কি শক্তিশালী, কারণ আকার এবং শক্তি ব্যস্তানুপাতিক। এবং এটা নিশ্চয়ই খেয়াল রয়েছে যে ভাইরাস যেটা আছে, ভাইরাস যেটা রয়েছে সেইটা জীবের মধ্যে গেলে তার শরীরের যে শক্তি সেইটার উপর ভিত্তি করে সে তার সংখ্যা বৃদ্ধি করতে থাকে। তাহলে আজকে আমরা নেক্সট অংশ থেকে ইনশাল্লাহ শুরু করতেছে। ওকে ফাইন, তাহলে নেক্সট অংশে আমরা খাতা কলম নিয়ে ফেলবো এবং দ্রুততার সাথে ইনশাল্লাহ লিখে ফেলবো। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস, যাতে করে একদম সুন্দর করে আমরা লিখে ফেলতে পারি। ওকে নাইস। আচ্ছা, তাহলে প্রথম যে জিনিসটা আমি এখন বলবো সেটা হচ্ছে বিভিন্ন ভাইরাসের নাম আছে এবং তাদের দ্বারা কি কি রোগ সৃষ্টি হয়, এটা সুন্দর করে লিখে ফেলবো। এবং প্রত্যেকে আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই অংশটা যাতে কেউ সামান্যতম যে কোনো ইয়া না করে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এবং আমি আশা করবো যে প্রত্যেকেই খুব সুন্দর করে এটা লিখে ফেলবে। হ্যাঁ, ওকে, খাতাগুলো আমি একটু জাস্ট দেখে ফেলি যে তোমাদের লাইভে। ওকে নাইস, তাহলে আমি শুরু করছি, দ্রুত লিখে ফেলো, ঠিক আছে? এখানে আমি লিখবো ভাইরাসের নাম, এবং এটা কিন্তু সাথে সাথে আমি মুখস্থ করে ফেলবো। মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাসের নাম, এবং এইটা দিয়া কোন রোগ অথবা উপসর্গ কি সৃষ্টি হতে পারে সেটা, এবং সাথে সাথে পড়বো এগুলো এ প্লাসের যে মানে জন্য যে এমসিকিউ হয় সেখানে তো থাকবেই, তার সাথে অ্যাডমিশন টেস্টও এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় আমরা প্রত্যেকে ইনশাল্লাহ লিখে ফেলবো, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে লিখে ফেলবো, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা দেখো, ভাইরাসের মধ্যে ইনফ্লুয়েঞ্জা দুইটা টাইপ আছে। ইনফ্লুয়েঞ্জা, এটার মধ্যে একটা আছে ইনফ্লুয়েঞ্জা এ। কি নাম? ইনফ্লুয়েঞ্জা এ। একটু সুন্দর করে লিখে ফেলি আমরা, ইনফ্লুয়েঞ্জা এ। ওকে ফাইন। এইটা দিয়ে যে রোগটা হয় তার নাম হচ্ছে বার্ড ফ্লু। কি নাম? বার্ড ফ্লু। আচ্ছা, ভেরি ফাইন। এখন ইনফ্লুয়েঞ্জা এ, এইটার একটা স্পেশাল সুন্দর নাম রয়েছে, সেটা কি? এইটা মূলত H5N1। H5N1, ঠিক আছে? আচ্ছা, যদি কারো খেয়াল রাখতে মনে হয়, আমার পুরো নামটা হচ্ছে কারিবুল হাসান নাবিল, না হাসান নাবিল, HN, ঠিক আছে? H5N1। ওকে, এখন দেখো, খুব ইন্টারেস্টিং, খেয়াল রাখার জন্য তোমাকে আমি এখনই বলবো, ইনফ্লুয়েঞ্জার আবার আরেকটা টাইপ আছে, সেটা কি? ইনফ্লুয়েঞ্জা বি। ওইটা লিখেছি এ, এরপরটা আমরা কি লিখে ফেলেছি বলো? ইনফ্লুয়েঞ্জা ও। আচ্ছা, বি না লিখে আরেকটু ভালো করে বলি, ইনফ্লুয়েঞ্জা এর ধরো দুইটা টাইপ, একটা হচ্ছে H5N1, আরেকটা লিখে ফেলি আমরা যে H1N1। এইটা দিয়ে যে রোগটা হয় সেটা হচ্ছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু। আচ্ছা, সোয়াইন মানেটা আমি একটু ইংরেজিতেও লিখতে চাই। কি কারণে? কারণ খুবই সমস্যা হয় যে বার্ড ফ্লুতে H5N1, সোয়াইন ফ্লুতে H1N1। তা মনে রাখা খুবই ইজি, তোমার একটা বুদ্ধি শিখাই দেয়। সোয়াইন বানানটা এস দিয়ে না, এসতে সিঙ্গেল। এসতে কি বলো? সিঙ্গেল মানে এক, তার মানে এটা দুইটাই এক, H1N1। আর বার্ড ফ্লু, খেয়াল রাখবা, মনে রাখার জন্য আরেকটু বুদ্ধি শিখাই দিচ্ছে, বার্ড। এই দেখো, বার্ডের শেষে ডি আছে না, 4 5, তার মানে এখানে 5 1। আর তুমি একটা খেয়াল রাখলেই পারবা, সোয়াইন ফ্লু সিঙ্গেল দুইটাই, 1 1। আর বার্ড ফ্লু H5N1, এইটাতে যাতে কখনোই ভুল না হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে দেখো রুবিওলা ভাইরাস, খুব সাথে সাথে লিখে ফেলো, রুবিওলা ভাইরাস। এইটা দিয়ে যেটা হয় সেটার নাম হচ্ছে হাম। আচ্ছা, এখানে তো একটা জিনিস বুঝাই দিই, তুমি খেয়াল রাখবা কি, হারু মানে কি? এই হাম যেটা, সেটা হচ্ছে রুবিওলা। হামতেই কি বলো? রুবিওলা। এই যে হারু হুমায়ুন আহমেদের ওই বাদশাহ নামদার একটা বইয়ের মধ্যে ছিল, হারু হুমায়ুন, ছোটবেলা নাকি হুমায়ুন আহমেদ কেরম করে খাবাই ওনার বন্ধু বান্ধব। হাম, রুবিওলা। এবং খেয়াল রাখবো, হাম আছে না, হিন্দি ভাষা হাম মানে কি? আমি কি ইংরেজিতে মি বলে না, মিজলস। মিজলসকে কিন্তু হাম বলে, এটা অনেক সময় অনেকের খেয়াল হারা যায়। মিজলস, হাম মানে কি বলো? মিজলস। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, হাম মানে মিজলস। তাহলে ইনফ্লুয়েঞ্জা তোমাকে কোনটা পরীক্ষা আসবে? বার্ড ফ্লু। ও বার্ড ফ্লু, এটা H5N1। সোয়াইন ফ্লু দুইটাই সিঙ্গেল, H1N1। তারপরে হচ্ছে হাম, রুবিওলা। ওকে, লিখে ফেলি আমরা দ্রুত। ওকে, দ্রুত লিখবো কিন্তু একটুও যাতে ইনশাল্লাহ ভুল না হয়, ঠিক আছে? দ্রুত লিখবো, যেখানে আমাদের ভুল হতে পারে আমি জাস্ট সেই ব্যাপারটাই দেখাবো যেখানে ভুল হতে পারে। ওকে, খুব দ্রুত লিখে ফেলো। আচ্ছা, এরপরে যেটা ভ্যারিওলা ভাইরাস। কি নাম? ভ্যারিওলা ভাইরাস। এইটা দিয়ে যে রোগটা হয় তার নাম হচ্ছে গুটি বসন্ত। সুন্দর করে লিখে ফেলো, ভ্যারিওলা হচ্ছে গুটি বসন্ত। একটু স্লো বলছি কারণ অনেকেই বুঝতে নাকি সমস্যা হয়। গুটি বসন্ত। আচ্ছা, ভ্যারিওলা ভাইরাস, গুটি বসন্ত, ঠিক আছে? সুন্দর করে লিখে ফেলো। ওকে, এটার ইংলিশ তোমরা নিশ্চয়ই জানো, গুটি বসন্তের ইংলিশ কি বলতো? স্মল পক্স। ভয়ঙ্কর ছিল সারা দুনিয়ার মধ্যে, এটা আল্লাহর রহমতে এখন নির্মূল হয়েছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এরপরে হচ্ছে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। ভ্যারিসোলা জোস্টার ভাইরাস। এটা দিয়ে কি হয় খেয়াল করো, এটা দিয়ে হয় হচ্ছে ওই যে চিকেন পক্স, যেটার ইংলিশ তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো, জল বসন্ত। কি নাম বলো? জল বসন্ত।
কারণ অনেকের মাথায় আসতে পারে যে ভাই এটার ইংলিশটা এরকম হলো কেন, চিকেন মানে তো মুরগি, চিকেন পক্স, তাহলে এটা জল বসন্ত কেন হয়েছে? এটা প্রথমত ধারণা করা, আচ্ছা থাক ওই ব্যাখ্যা বলবো না। প্রথমে মনে করা হয়তো যে এটা মুরগিদের সাথে সম্পর্কিত, এটা একটা ইতিহাস আছে, এখানে টাইম লস করবো না, আগে মূল জিনিস পড়াই ফেলি। তাহলে ভ্যারিসোলা জোস্টার ভাইরাস এটা হচ্ছে জল বসন্ত। ওকে, যে জায়গায় ভুল হতে পারে আমরা জাস্ট সেই জায়গাগুলো গুরুত্ব দিয়ে পড়বো, যাতে করে আল্লাহর মধ্যে কোথাও কোনো সমস্যা না হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে দেখো র্যাবিস ভাইরাস, এটা দিয়ে প্রত্যেকেই জানে যে জলাতঙ্ক হয়। র্যাবিস ভাইরাস এটা দিয়ে কি হতে পারে? জলাতঙ্ক। এটা খেয়াল রাখবা, র্যাবিস ভাইরাস দিয়ে জলাতঙ্ক। এবং এখানে একটা জিনিস বলে রাখি, লাইফ সেভিং, কারো যদি বাড়ির কুকুরের মানে বাড়িতে পোষা নাই এরকম কুকুর, যে বিড়াল, কয়েক রকমের প্রাণী, ইঁদুর দিয়ে অবশ্য এরকম হয় না, সরি, কুকুর বিড়াল এটা পরিচিতর মধ্যে, এগুলো দিয়ে যদি কারো হচ্ছে যে এই যে কামড় দেয় এবং রক্তক্ষরণ হয় বা কোথাও হচ্ছে একটু মানে হচ্ছে ওইটাকে কি বলে, যে টাচ করলে যে হয় না, ছুলে যায়, তাহলে কিন্তু ভাইরাসটা ঢুকে থাকতে পারে, এমনকি 10 বছর পর্যন্ত এটা আক্রমণ করতে পারে। এই জন্য কারো যদি এরকম হয়, সন্দেহ হলেই এই জলাতঙ্কের যে হচ্ছে এই র্যাবিস দিয়ে হয়, সেটার অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এটা অবশ্যই তোমরা দিয়ে রাখবা, ঠিক আছে? এটাতে কোনো হচ্ছে গাফিলতি করবা না, এটা কিন্তু ভয়ঙ্কর, আল্লাহ না করুক, হতে পারে, ঠিক আছে? আচ্ছা HIV ভাইরাস যেটা আছে সেটা দিয়ে কি হয়, যে কেউ বলবে এটা দিয়ে হচ্ছে এইডস হয়, HIV দিয়ে এইডস হয়, ঠিক আছে? HIV দিয়ে এইডস হয়, এই জিনিসটা একটু খুব ভালো করে খেয়াল করো, HIV দিয়ে এইডস হয়। আচ্ছা এরপরে হচ্ছে অ্যাডেনো ভাইরাস। অ্যাডেনো ভাইরাস এটা দিয়ে হয় ভাইরাল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া। আচ্ছা এখন অনেকের মাথার মধ্যে একটা প্রশ্ন আছে যে ভাইয়া ভাইরাল নিউমোনিয়া এই শব্দটা উচ্চারণ করলো কেন? খুব ইম্পর্ট্যান্ট একটা শব্দ, এটা লিখে ফেলো। নিউমোনিয়া যে এটা আছে না, নিউমোনিয়া, এইটা ব্যাকটেরিয়া ভাইরাস দুইটা দিয়ে হয়, লিখে ফেলো। নিউমোনিয়া ব্যাকটেরিয়া ভাইরাস দুইটা দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া ভাইরাস দুইটা দিয়ে হতে পারে। তবে এখানে তুমি খেয়াল রাখো যে অ্যাডেনো ভাইরাস এটা হচ্ছে ভাইরাল নিউমোনিয়া। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা, মোস্ট ইম্পর্টেন্ট, যাতে ভালো করে ইনশাল্লাহ মাথায় থাকে। ওকে ফাইন, এরপর হচ্ছে ইয়েলো ফিভার ভাইরাস। ইয়েলো ফিভার ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, ফিভার ভাইরাস এটা দিয়ে কি হতে পারে? পিত জ্বর। কি হতে পারে? এই পিত রঙের কালার বলি না, এটা হচ্ছে ইয়েলো, ঠিক আছে? পিত জ্বর, ইয়েলো ফিভার ভাইরাস। ওকে, তাহলে আমরা যেটা যেটা লিখেছি একটু মুখস্থ করে ফেলি। ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, এটা তোমার মূলত খেলাতে বার্ড ফ্লু H5N1, সোয়াইন দুইটা সিঙ্গেল H1N1। এরপরে বলেছি কি রুবিওলা, হাড়ু, হাম। ওকে ফাইন, এরপরে কি বলেছি? ভ্যারিওলা। খেয়াল রাখবা ভ্যারিওলা এবং ভ্যারিসোলা এই দুইটা কিন্তু খুব কাছাকাছি, খেয়াল রাখবা। ভ্যারিওলা যেটা ভ্যারি, দেখো এটা, আর এটা সরি, দেখো এই জায়গাটা কিন্তু খুব ভুল হবে। দেখো ভ্যারিওলা ভাইরাস এটা হচ্ছে দেখো গুটি বসন্ত, আর এটা হচ্ছে ভ্যারিসোলা জোস্টার। এই তোমরা কি শুনতে পাচ্ছ? দেখো ভ্যারিওলা, ভ্যারিসোলা জোস্টার, একটু খেয়াল করবা তাহলে বুঝতে পারবা। ভ্যারিসোলা জোস্টার এই মানে এই গোটাল অংশটা কিন্তু বানানে বড়, এবং তুমি খেয়াল করবা, তোমাকে আমি একটু বুঝাই দিচ্ছি, এটা এখনো আছে। তার মানে এই ভ্যারিসোলা জোস্টার দিয়ে অনেক সময় খেয়াল হারায় যায়, আচ্ছা গুটি বসন্তে কোনটা আর ওই জলবসন্তে কোনটা। তাহলে আমি বলছি আবার, ভ্যারিওলা যেটা সেটা হচ্ছে গুটি বসন্তে, আর ভ্যারিসোলা যেটা ভ্যারিসোলা জোস্টার। এবং আরো যদি কারো খেয়াল হারা যায়, জোস্টার বানানো জ আছে না, জতে জল বসন্ত, এটা বেশি খেয়াল হবে। এটা ভ্যারিসোলা জোস্টার, জতে জল বসন্ত। আবার বলছি, জতে জল বসন্ত, নাহলে ভুল হয় পরীক্ষায়। র্যাবিস এটা তো প্রত্যেকেই জানবা যে জলাতঙ্ক। HIV এটাও জানো। অ্যাডেনো দিয়ে ভাইরাল নিউমোনিয়া, এবং ইয়েলো ফিভার ভাইরাস দিয়ে পিত জ্বর, ঠিক আছে? খুব ভালো করে এটা মাথায় রাখবা। আচ্ছা এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গায় যাবো, সেটা কি দেখো, তুমি ভাইরাস দিয়ে যে যে রোগ হয় সেগুলোর নাম আমি জানি যে তোমরা মোটামুটি এটা শ্লোক দিয়ে পড়া যায়, সেটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস, এটা পরে পড়বো। তার আগে একটা জিনিস আগে বলে রাখি, সেটি হচ্ছে তুমি দেখবা যে প্রশ্ন পড়ার সময় একটু তোমার বুদ্ধির সাথে পড়তে হবে। যেমন ডেঙ্গু, ডেঙ্গুটাকে আমি বলি কি জানো? ডেঙ্গু এটা হচ্ছে একটা ফ্লাভি ভাইরাস। ডেঙ্গুটা কি বলো? একটা ফ্লাভি ভাইরাস। ফ্লাভি ভাইরাস লিখে ফেলো, ডেঙ্গুটা একটা ফ্লাভি ভাইরাস, ফ্লাভি ভাইরাস। আচ্ছা এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, ডেঙ্গুর দুইটা প্রশ্ন খুব কনফিউশন হতে পারে। কোন দুইটা প্রশ্ন আমি তোমাকে একটা দেখাই দিই। একটা প্রশ্ন হচ্ছে ডেঙ্গু জ্বর কত প্রকার, জ্বর কত প্রকার। আরেকটা হচ্ছে ডেঙ্গুর সেরোটাইপ কয়টা, সেরোটাইপ, সেরোটাইপ কতটি। দেখো ভুলটা কোথায় হয় সেটা একটু লক্ষ্য করো। বইয়ে লেখা আছে ডেঙ্গু জ্বর হচ্ছে 3 প্রকার, আবার ডেঙ্গুর সেরোটাইপ হচ্ছে 4 প্রকার। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, এটা আবার কেমন হলো ভাই, জ্বর 3 প্রকার, সেরোটাইপ 4 প্রকার? হ্যাঁ এটা ঠিকই আছে, জিনিসটা কি আমি তোকে বলি। ডেঙ্গুর মধ্যে 3 রকমের জ্বর হইতে পারে। কিরকম? যেমন একটা হতে পারে সাধারণ ডেঙ্গু, সাধারণ ডেঙ্গু মানে জাস্ট জ্বর টর হয়েছে, ঠিক আছে? আরেকটা কি হেমোরেজিক ডেঙ্গু, হেমোরেজিক, হেমোরেজিক ডেঙ্গু লিখে ফেলো। সাধারণ ডেঙ্গু, আরেকটা কি হেমোরেজিক ডেঙ্গু। আরেকটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু শক সিনড্রোম। আমি জিনিসটা একটু বুঝাই দিচ্ছি তাহলে বুঝবা। এই 3টা হচ্ছে ডেঙ্গু জ্বরের টাইপ। কিন্তু সেরোটাইপ যখন বলছে না, তখন তোমার খেয়াল রাখতে হবে যে ডেঙ্গুর 4 রকমের
সেরোটাইপ আছে। কিরকম? যেমন ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4, ডেঙ্গু 4। এখানে মনে রাখার জন্য তোমাকে আমি বলি, তুমি খেয়াল রাখবা যে টাইপ বানানটা যদি তুমি ইংরেজিতে লেখো না, দেখো 4টা বর্ণ পাবা। কয়টা? 4টা। এবং এই জন্য খেয়াল রাখবা যে টাইপ শব্দটা যখনই থাকবে তখন 4 প্রকার। তাহলে এই যে, এবং আরেকটা জিনিস আমি তোমাকে বলে রাখি, এখানে বলছে যে জ্বর কয় প্রকার? 3 প্রকার। আর বলছে বলে ডেঙ্গুর সেরোটাইপ, টাইপ শব্দটার দিকে খেয়াল দিবা, তাহলে ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3, ডেঙ্গু 4 খেয়াল রাখবা। কিন্তু এই খুব কাছাকাছি জিনিস, যেখানে তোমার কনফিউশন হয় সেটা আগে গুরুত্ব দিয়ে পড়বা। তাহলে তোমার পড়ার মধ্যে কঠিন জিনিসটা যখন আগে পড়ে ফেলবা, সহজ জিনিসটা অটোমেটিক ইনশাল্লাহ ইজি হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে ডেঙ্গু জ্বর কয় প্রকার? 3 প্রকার। আচ্ছা, সেরোটাইপ কয়টা? 4টি। এখন প্রশ্ন হলো, ডেঙ্গুতে মূলত হয়টা কি? একটা সমস্যা হয়। কি সমস্যা? আমাদের শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধার জন্য একটা ফ্যাক্টর আলাদা, একটা জিনিস রক্তের কণিকা দিয়েছে, তার স্পেশাল নাম কি? যে কেউ বলবে ভাই আমরা জানি হচ্ছে অনুচক্রিকা। কি নাম? অনুচক্রিকা। আচ্ছা, অনুচক্রিকা যেটা আছে, এইটা ডেঙ্গুতে কেউ আক্রান্ত হলে পরে তার অনুচক্রিকা, যেটা ইংরেজি নাম তোমরা নিশ্চয় জানো, প্লাটিলেট বা থ্রোম্বোসাইট, এইটা কমে যায়। এটা কি হয়ে যায়? কমে যায়। আচ্ছা, অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া আমাদের শরীরের ভিতরে রক্ত সাধারণত আমরা চাই যে জমাট যাতে না বাঁধে, আবার কোথাও যদি কেটে যায় তাহলে আমরা চাই যে দ্রুত যাতে রক্ত জমাট বাঁধে। তো এটা মূলত কাজ করে কি করে? যদি এটা রক্ত সঞ্চালন সম্পর্কিত, তারপর আমি তোমাকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটে বুঝাই দিই। দেখো, আল্লাহ মানুষের বডিকে কত সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জ করেছেন, তুমি দেখলে অবাক হয়ে যাবা। কিরকম? আমাদের শেষে শরীরটা আল্লাহ আছে না, এই শরীরে রক্ত ভিতরে যাতে জমাট না বাঁধে, এই জন্য প্রধান একজন সুপার প্লেয়ারকে রাখিছেন। তার নাম হচ্ছে কি জানো? একজন, তার নাম হচ্ছে হেপারিন। কি নাম বলো? হেপারিন। এ যখন শরীরের ভিতরে আল্লাহর রহমতে আসে, তুমি চিন্তা নিশ্চিত থাকতে পারো যে সহজে রক্ত জমাট বাঁধবে না, সহজে বাঁধবে না। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমাদের কোথাও যদি কেটে যায় তখন কিভাবে রক্ত জমাট বাঁধে? একটা মেকানিজম আল্লাহ দিয়েছেন। কি জানো? হেপারিন এ কাজ করবে না যদি অক্সিজেন আছে না, এর সংস্পর্শে আসে। এর কি আসে বলে? সংস্পর্শে। তা অক্সিজেনের সংস্পর্শে আসলে হেপারিন কাজ করতে পারবে না। এই জন্য আল্লাহ করলেন কি, রক্তের যে নালী আছে গোটাল বডির মধ্যে এয়ার টাইট সিস্টেম করে দিলেন, যাতে সহজে হচ্ছে অক্সিজেন আমাদের শরীরের মধ্যে রক্তের নালীর মধ্যে ঢুকে হেপারিনকে কাজ থেকে বিরত রাখতে না পারে। কি হয়? কোথাও কেটে গেছে না, যখনই কেটে গেল এই জায়গায় কি হলো? একটু স্কিন বিদীর্ণ হয়ে গেল, বাতাসের যে অক্সিজেন বায়ুমণ্ডলে আছে সেইটা গেল। অক্সিজেন যখনই আসবে হেপারিন চুপ হয়ে গেল, এবং হেপারিন যখনই চুপ করে থাকলো, আমাদের শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধার জন্য 13টা প্রধান, মানে টোটাল বলা যায় প্রধানত 13টা ফ্যাক্টর সেট করে রেখেছে। যখনই দেখছে হেপারিন কাজ করতেছে না, ওরা এসে একের পর এক কাজ শুরু করে দিবে। থ্রম্বোপ্লাস্টিন, প্রথমবিন, তারপরে ফাইব্রিনোজেন, ফাইব্রিন মনোমার, ফাইব্রিন পলিমার হয়ে জাল তৈরি হয়ে গেল, রক্ত জমাট বেঁধে গেল। দেখো, এই একটা সিস্টেম কি অসাধারণ। এবং এখান থেকে একটা জিনিস তোমাকে বলে রাখি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, একটা মানুষকে, এটা জাস্ট বলছি, একটা মানুষকে মেরে ফেলার জন্য কিচ্ছু করতে হবে না। জাস্ট তার শরীরে একটা নির্দিষ্ট পরিমাণে যদি হচ্ছে এয়ার তার শরীরে রক্তের মধ্যে মিশাই দেওয়া যায়, তাহলে যখনই অক্সিজেন আমাদের শরীরে যাবে হেপারিন কাজ করতে পারবে। কোথায়? শরীরে বলতে কি, রক্তের নালীতে। এমনিতে তো তুমি অক্সিজেন নিচে ছাড়ছো, সেটা রক্তের নালীর সাথে না, ওটা তো হচ্ছে প্রসেসড হয়ে হয়। যদি রক্তের নালীর মধ্যে চলে যায়, হেপারিন কাজ করতে পারবে না। তখন কি হবে? ওই যে 13 জন ফ্যাক্টর আছে, তারা এসে শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধাই দেবে। রক্ত জমাট বাঁধিয়ে দিলে সারা শরীরের মধ্যে রক্তের প্রবাহ যদি ঠিকভাবে মেনটেন না হয়, তাহলে ঠিকভাবে অক্সিজেন এবং যে পুষ্টি, এইটা শরীরে সব জায়গায় যাবে না। দেখবা কিছুক্ষণের মধ্যে লোকটা মৃত্যুর দিকে আস্তে আস্তে আল্লাহ না করুক আগায় যাবে। তাহলে দেখো কি অসাধারণ মেকানিজম আল্লাহ দিয়েছেন। এখন কারো যদি ডেঙ্গুতে আক্রমণ ঘটে তাহলে কি হয় জানো? তাহলে তার প্লাটিলেট আছে না, এটা কমে যায়। তাহলে প্লাটিলেট দেখা যায় সাধারণত 2.5 থেকে 3.5-4 লক্ষ প্রতি ঘন মিলিমিটারে থাকে। এই অনুচক্রিকা যদি কমে যায় তখন কি হয় জানো? প্লাটিলেট মূলত করেটা কি জানো? রক্তটাকে আছে না গাঢ় করে। কি করে? গাঢ়। তাহলে প্লাটিলেট যদি না থাকে রক্তটা কি হয়ে যাবে? যে কেউ বলবে রক্তটা হালকা হয়ে যাবে। হালকা। আচ্ছা, হালকা হলে এর ঘনত্ব কি হবে? যে কেউ বলবে হালকা মানে ঘনত্ব কম। ঘনত্ব কি বলো? কম। এক্স্যাক্টলি। তা তোমরা খুব সহজ একটা অসাধারণ ফর্মুলা জানো, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। ভর বাই কি বলো? আয়তন। তার মানে যখন রক্তের ঘনত্ব কমে গিয়েছে তখন আয়তন কি হয়েছে? বেড়ে গিয়েছে। আয়তন বেড়ে গিয়েছে মানে রক্ত শরীরের মধ্যেই যতটুকু আছে সেই রক্তটার যদি আয়তন বেড়ে যায়, তার মানে এই স্কিনটা আছে না, সেটা দিয়ে হচ্ছে রক্ত বেরোয় আসতে পারে এবং শক, ডেঙ্গু শকের মধ্যে মানুষ চলে যেতে পারে। এখন যে জিনিস আমি বলছি, জ্বর হলে পরে প্যারাসিটামলের সাথে অনেক সময় কিন্তু আমরা অ্যাসপিরিনও খাই। কি খাই বলো? অ্যাসপিরিন। এবং খুব ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে অ্যাসপিরিন কিন্তু রক্তটাকে হালকা করে। কি করে? হালকা। এখন কারো জ্বর হয়েছে, সে তো চিন্তা করছে আমার জ্বর, ঠিক আছে আমি প্যারাসিটামল খাইলাম বা অ্যাসপিরিনও খাইতে পারে। কিন্তু ভয়ঙ্কর দিক যেটা, অ্যাসপিরিন যদি কেউ খায়
তাহলে এই রক্তকে কি করে? হালকা করে। এমনিতেই প্লাটিলেট কমছে, ও রক্ত হালকা হয়ে গেছে, সে যদি আবার অ্যাসপিরিন খায় তার রক্ত আরো হালকা হয়ে যাবে, তার মানে এটা তার জন্য ডিস্ট্রাকশন হয়ে যাবে। এই কারণে সবসময় খেয়াল রাখবা, ডেঙ্গু আক্রান্ত যদি কেউ হয় তাহলে বুঝতে হবে এই কথা, তার জন্য অ্যাসপিরিন হচ্ছে একদম নিষিদ্ধ। অ্যাসপিরিন কি বলো? নিষিদ্ধ, মানে অ্যাসপিরিন খাওয়াই যাবে না, একদম খাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হলো ভাই অ্যাসপিরিন তাহলে কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? একটা জিনিস খেয়াল রাখবা, বাসায় যদি 40-50 বছরের বয়সের বেশি চাচা চাচি বা বয়স্ক যদি কেউ থাকে, আল্লাহ না করুক, হঠাৎ করে বুকের একদম একদম মাঝ বরাবর ব্যথাটা এই যে হাতে, তারপরে চোয়ালে, ঘাড়ে যাচ্ছে, ঘামতেছে, ভয় পেয়ে গিয়েছে, এবং এই রকম রুগী ভয় পেয়ে গিয়েছে, ঘামতেছে প্রচুর, বুকে ব্যথা থাক বা না থাক, এরকম যদি হঠাৎ হয়ে যায়, অস্বস্তি লাগতেছে, বেশ করে শ্বাসকষ্ট হচ্ছে, কিচ্ছু না, 4টা অ্যাসপিরিন এটা মুখের মধ্যে দিয়ে দিবা। 4টা অ্যাসপিরিন, তার সাথে আরও ওষুধ আছে প্রাথমিক। অ্যাসপিরিনের একটার দাম 40-50 পয়সা। কি করতে পারে? যদি তোমার শরীরে আল্লাহ না করুক, ওই লোকটার শরীরে যদি রক্ত জমাট বাঁধতে থাকে, এই অ্যাসপিরিন গিয়ে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা স্থিমিত করবে। শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধা মানে ভয়ঙ্কর খারাপ, কি বলো? ভয়ঙ্কর খারাপ। এই কারণে আমার তো মনে হয় রক্ত জমাট বাঁধা শরীরের মধ্যে অনেকটা শস্য, মানে সমাজের মধ্যে টাকা এক জায়গায় জমাট হওয়ার মতো ভয়ঙ্কর খারাপ। সব জায়গায় বিন্যস্ত থাকলে ইকুয়াল না হোক, অন্তত মোটামুটি ডিস্ট্রিবিউটেড থাকলে অনেকটা ভালো হবে। আচ্ছা, এখন যে জায়গায় আমরা ছিলাম একটু খেয়াল করে রাখো। অ্যাসপিরিন তাহলে কি, ওই যে কারো যদি হার্ট অ্যাটাক আছে না, হার্ট অ্যাটাকের মধ্যে যদি আল্লাহ না করুক, তাহলে তারপরে স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রেও আমরা সাধারণত, তুমি খেয়াল রাখো, হার্ট অ্যাটাকের পেশেন্টে আমরা অ্যাসপিরিন ব্যবহার করতে পারি। 4টা 75 মিলিগ্রাম করে, ঠিক আছে? 300 মিলিগ্রামের আবার একটাও পাওয়া যায়, এইটা। আরও ওষুধ আছে ক্লোপিডেগ্রল, এক রকমের স্প্রে পাওয়া যায়, সেইটাও জিবার মধ্যে দিয়ে ডাক্তারের কাছে নিয়ে আসবা। তারপরে তবে হ্যাঁ, কখনো আবার আল্লাহ না করুক এমনও আবার মানে শরীরের মধ্যে হয় যে রক্তের নালি ছিঁড়ে গেছে, ওইটার কারণে আবার অ্যাসপিরিন ক্ষতি হয়, তবে এইটার সম্ভাবনা 5%, তার মানে 95% ক্ষেত্রে নিরাপদ। তাহলে 5% মানে টেনশন থাকলো, 95% যেহেতু এটাতে পজিটিভ, এই জন্য এটা আমরা করতেই পারি। ওকে ফাইন। এখন যে জায়গায় আমরা ছিলাম একটু খেয়াল করে দেখো। ডেঙ্গুটাকে আমি বলি ডাং দেওয়া। ডাং মানে মায়ের, কয় না? আচ্ছা তুমি চিন্তা করো তো, মানুষকে যদি মারা যায় কোন জায়গায় মারলে সবচেয়ে লাগবে? যে কেউ বলবে হাড্ডিতে মারলে সবচেয়ে লাগে। এক্স্যাক্টলি। এই জন্য হাড়ে যদি কাউকে আঘাত করা যায়, তাহলে যেমন সবচেয়ে বেশি ব্যথা হয়, ঠিক তেমনি করে ডেঙ্গুতে হচ্ছে হাড় ভাঙা ব্যথা হয়। কি বলো? হাড় ভাঙা ব্যথা হয়, হাড় ভাঙা ব্যথা হয়। আচ্ছা তুমি চিন্তা করো তো, আল্লাহ না করে আমাদের কাউকে যদি কেউ মারে, এটা যদি কয়েকজন লোক শুনে, আমাদের আত্মীয় স্বজন, ফ্যামিলির মেম্বার সবাই শুনছে, আল্লাহর পরে সবচেয়ে বেশি প্রথম কে এগিয়ে আসবে? যে কেউ বলবে যে কেউ যদি বিপদে পড়ে, যে কেউ, তাহলে তার মা যদি পৃথিবীতে বেঁচে থাকে, মা প্রথম চলে আসবে, মা। তাহলে মা যেটা, মাকে আমরা বলি না মাদার, মাদারের সংক্ষিপ্ত রূপ এম না? আর আমাদের শরীরে রোগ প্রতিরোধের জন্য একটা জিনিস আছে যার নাম ইমিউনোগ্লোবুলিন, এটা প্রতিরক্ষা করবো সহজ করে IgM। কেউ যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যায় তাহলে তার IgM প্রথম এসে উপস্থিত হয়। কি হয় বলো? প্রথম উপস্থিত হয়। তার মানে তোমাকে আমি একটা সহজ বুদ্ধি বলি, জীবনের যে কোনো বিপদে যেমন মা প্রথম আসে, আমাদের শরীরের মধ্যেও যদি কোনো বিপদ ঘটে, IgM প্রথম এসে উপস্থিত হবে, ইমিউনোগ্লোবুলিন এম প্রথম। এবং আমরা এই IgM এর পরিমাণ ক্যালকুলেশন করে বলতে পারি যে এই লোকটার মধ্যে, শরীরের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। কেন? কারণ IgM এর পরিমাণ যদি বেশি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে এই কথা যে তার শরীরের মধ্যে কোনো সমস্যা হয়েছে। এই জন্য এরা এসে সবাই মিলে চেষ্টা তদবির করতেছে যাতে করে আল্লাহর রহমতে তাকে বিপদ থেকে বাঁচানো যায়। এখন স্বাভাবিকভাবে আমাদের শরীরে যতটুকু IgM মানে ইমিউনোগ্লোবুলিন এম থাকে, ডেঙ্গুতে আক্রান্ত হলে 4 গুণ পর্যন্ত বেড়ে যায়। কয় গুণ? 4 গুণ পর্যন্ত বেড়ে যায়। এবং এখানে আরেকটা জিনিস আমি তোমাকে বলি, সেটি কি? সেটি হচ্ছে সবসময় মাথায় রাখবা, শরীরে যে কোনো বিপজ্জনক, যে কোনো জরুরি অবস্থা, কিংবা যে কোনো জায়গায় যদি ক্ষত তৈরি হয়, যে কোনো জায়গায় যদি প্রবলেম হয়, তাহলে সাধারণত সেখানে IgM আগে এসে উপস্থিত হয়। খেয়াল থাকবে? ওকে ফাইন। আমার মনে হয় ডেঙ্গুর মূল কথাটা বুঝেছো তোমরা। তাহলে এটাতে কি জ্বর কয় রকম? 3 রকম। তারপরে ডেঙ্গুর টাইপ কটা? 4টা। কোনটা সবচেয়ে কমে যায়? প্লাটিলেট কমে গেলে কি রক্তটা হালকা হয়ে যায়। এবং রক্ত কিভাবে জমাট বাঁধে, এমনিতে মূল কথাটা তো তোমরা বুঝতেই পেরেছো। এবং এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, সেটা কি? সেটা হচ্ছে ডেঙ্গুতে আমরা কি অ্যাসপিরিন ব্যবহার করতে পারবো না। কোথায় করতে পারবো? ওই যে যদি কারো হচ্ছে হার্ট অ্যাটাক হয়, আল্লাহ না করুক, তখন। আচ্ছা এখন আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, সেটা কি? গতদিন আমরা হেপাটাইটিস নিয়ে আলোচনা করেছিলাম না? হেপাটাইটিস। আচ্ছা হেপাটাইটিস তোমরা সহজ করে খেয়াল রাখবা যে যকৃৎ বা কলিজা, যেখানে আমাদের প্রতি শরীরের 100টার মধ্যে 70টা কাজ হয়। কয় না আমার কলিজার টুকরা, তার মানে কি ওর মধ্যেই জীবনের মোটামুটি সবকিছু। ঠিক তেমনি করে আমাদের শরীরের যে যকৃৎ বা কলিজা, সেখানে প্রতি 100টায় 70টা করে কাজ হয়। এবং এই কারণে যকৃতের মধ্যে যদি কি কাজ হয়, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন রক্ত এখানে তৈরি হইতো,
এবং খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা যখন পূর্ণবয়স্ক হয়েছি, পৃথিবীতে আসছি, এই যকৃতের মধ্যে রক্ত ভাঙে। রক্ত ভাঙলে লোহিত রক্তকণিকা ভেঙে কি হয়, যেকে বলবে বিলিরুবিন তৈরি হয়, বিলিরুবিন। তারপরে কি হতে পারে বলো, বিলিভার্ডিন তৈরি হয়, বিলিভার্ডিন। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, যকৃৎ আছে না, যকৃৎ এ যদি কোনো কারণে অসুস্থ হয়, কি হয়, অসুস্থ, তখন ওর মেজাজটা গরম হয়ে যায়। তুমি দেখবা বাসায় অনেকের কাজের মানে সহায়তা করি যে আন্টি বা খালারা থাকে, তাদের কেউ যদি দেখা যায় মেজাজ গরম কোনো কারণে, দেখবা যে কাজ করার সময় একটু খুচর মুচর করতেছে, জোরে একটা ধাক্কা দিল বা একটা জিনিস ভেঙে ফেললো, এরকম করে না? তা যকৃৎ যদি মেজাজ খারাপ হয়, তখন সে কি করে জানো, লোহিত রক্তকণিকা বেশি পরিমাণ করে ভাঙতে থাকে। আচ্ছা, বেশি পরিমাণ যদি লোহিত রক্তকণিকা ভাঙে, তার মানে বুঝতে হবে যে বেশি পরিমাণ বিলিরুবিন তৈরি হচ্ছে, বেশি পরিমাণ বিলিরুবিন এবং বিলিভার্ডিন, এবং এদের রং হলুদ, এবং তখন শরীরের রংটা হলুদ হয়। কেন? জন্ডিস হয়েছে। কি হয়েছে? জন্ডিস। আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় যে জন্ডিসও হয়েছে, জন্ডিস মানে হেপাটাইটিসও হয়েছে, জন্ডিসও হয়েছে, এবং সেই সময় তার জ্বর এসেছে। কি এসেছে? জ্বর। তখন কি করে মানুষ? ওষুধের দোকানদারের কাছে গেল, বললো যে জ্বর, কোনো সমস্যা নেই, প্যারাসিটামল খেয়ে ফেল। তখন আমি একটা জিনিস বলি, প্যারাসিটামল জ্বরের জন্য খাওয়া যায় না, কিন্তু কিন্তু কারো যদি জন্ডিস হয়, কি হয়? জন্ডিস, আর ওই সময় তার জ্বর হয়েছে, সেই সময় প্যারাসিটামল খাওয়া নিষিদ্ধ। প্যারাসিটামল খাওয়া কি নিষিদ্ধ? তাহলে দুইটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্যারাসিটামল খুব পরিচিত, কিন্তু কখন খাবা না? একটা লোকের জন্ডিস শরীরে আছে বা লিভারের সমস্যা আছে, ওই সময় তার জ্বর আসলেও প্যারাসিটামল খাওয়াবে না। আর অনেকের মাথায় প্রশ্ন আসে, কী করবো? সেটা ডক্টররা জানে কী করতে হবে। তারপর তোমার সহজভাবে একটা বুদ্ধি শিখাই দেয়। ওই সময় তুমি যেটা করতে পারো, শরীরটা আছে না, জ্বর মানে কি, শরীরের মধ্যে জীবাণুর সাথে শরীরের ফাইটিং হচ্ছে। এক জায়গায় মারামারি হলে যেমন তাপমাত্রা বেড়ে যায় না, বোমা টোমা পড়তেছে, আমাদের শরীরে ওই ঘটনা ঘটে। এবং ওই তাপমাত্রা কমানোর জন্য কি করতে হয়, শরীরটাকে একটু স্পঞ্জ করে নিতে হয়। এবং স্পঞ্জ করে নেওয়ার ক্ষেত্রে ঠান্ডা পানি না, কুসুম কুসুম গরম পানি দিয়ে একটু স্পঞ্জ করবো। অনেকে মাথায় দেবে, কী কর ভাই, এমনি গরম? হ্যাঁ, কুসুম কুসুম গরম, ঠান্ডা না, কুসুম কুসুম গরম। কি কারণে? কারণ পানি যখন আমি স্পঞ্জ করবো, খেয়াল রাখবো, পানি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সে এমনি যাবে না, তাপকে সাথে নিয়ে যাবে, তাপকে সাথে নিয়ে যাবে। যেমন এখানে এয়ার কন্ডিশন চলতেছে, এসি মেশিন, বাইরে তুমি দেখবে আউটডোরের মধ্যে পানি ফোটায় 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 পড়তেছে। কি কারণে? ওই যে পানিটা আছে না, সে এই রুমের তাপমাত্রাকে শুষে বাইরে ফেলাই দিল, এবং পানিটা যখন গেল, তাপটাও চলে গেল। এই জন্য তখন আমাদের শরীরটা অনেকটা আল্লাহর রহমতে আরামদায়ক কন্ডিশনে চলে আসে। তাহলে হেপাটাইটিসে কি খাওয়া যাবে না? প্যারাসিটামল। এবং খেয়াল রাখবা, জন্ডিসে প্যারাসিটামল নিষিদ্ধ। ঠিক আছে? ট্রিটমেন্ট কি? খুব সহজ। হেপাটাইটিসের ট্রিটমেন্ট করবো, এটা তোমাদের বই আছে দেখে আমরা বলছি, কোনো ডাক্তারের পড়া না, মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল। আচ্ছা, মেট্রোনিডাজল এটা হচ্ছে ওই যে কয় না যে অ্যামোডিস, অনেকে মনে করে এটা বোধহয় শুধু ওই যে ডিসেন্ট্রির জন্য, হ্যাঁ, ডায়রিয়া ডিসেন্ট্রির জন্য অনেকে খায়, কিন্তু আসলে এটা দাঁতের সমস্যায় কাজ করে, তারপরে হচ্ছে লিভারের সমস্যায় কাজ করে, আরও অনেক রোগে সে হেল্প করতে পারে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে তোমরা একটু লিখতে থাকো, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে হয়তোবা দেখি যে তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করো। ওকে, হ্যাঁ, দেখি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে, নাইস। তাহলে আমার মনে হয় যে মোটামুটি ইনশাল্লাহ আমরা যেটুকু বলেছি আলোচনার মধ্যে, এই জিনিসটা আমরা, ওকে, নাইস। আমি একটু দেখতেছিলাম আসলে যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা, আমি ওখানে চেক করে দেখলাম। আচ্ছা, তাহলে ভাইরাসের নামের মধ্যে ইনফ্লুয়েঞ্জা, ওই যে বার্ড ফ্লু H5N1, সোয়াইন ফ্লু H1N1, সোয়াইন হচ্ছে সিঙ্গেল, হারু, হাম হচ্ছে রুবিওলা, হাম হচ্ছে কি রুবিওলা, হাম হচ্ছে মিজলস। এবং খেয়াল রাখতে হবে, ভেরিওলা এটা গুটি বসন্ত, আর ভেরিসোলা জোসটা যতে জল বসন্ত, খেয়াল থাকে যাতে। র্যাবিস এটা হচ্ছে জলাতঙ্ক। HIV এটা কি? এইডস, এটা প্রত্যেকেই জানে। ভাইরাল নিউমোনিয়া হচ্ছে অ্যাডিনো ভাইরাস। ইয়েলো ফিভার ভাইরাস হচ্ছে পিতজ্বর। ঠিক আছে? ইয়েলো ফিভার ভাইরাস হচ্ছে পিতজ্বর। এরপরে কি রয়েছে লক্ষ্য করো, ডেঙ্গু। জ্বর কয় রকম? 3 রকম। আর ডেঙ্গুর টাইপ, সেরোটাইপ হচ্ছে 4টা, টাইপ 4টা, 1 2 3 4। এবং খেয়াল রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, ডেঙ্গুতে অনুচক্রিকা বা প্লাটিলেট কমে যায়। এবং আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে ডেঙ্গুতে অনুচক্রিকা বা প্লাটিলেট কমে যায়, এই সময় অ্যাসপিরিন ব্যবহার নিষিদ্ধ। ওকে, এরপরে কি রয়েছে? ডেঙ্গুতে হচ্ছে কি হাড় ভাঙা ব্যথা, এবং এটাতে হয় কি, শরীরের মধ্যে IgM প্রথমে এসে উপস্থিত হয়, IgM এর পরিমাণ বেড়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা কি? সেটি হচ্ছে হেপাটাইটিস। এখানে হচ্ছে প্যারাসিটামল খাওয়া একদম নিষিদ্ধ।
আর মেট্রোনিডাজল যেটা রয়েছে সেটা হচ্ছে এটা ট্রিটমেন্ট করা যায়। বাস, তাহলে আমরা যেটুকু আলোচনা করেছি এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা। আর তোমাদের হচ্ছে যে ইজি বায়োলজি যে প্রোগ্রামের তোমাদের মান্থলি 10টা করে, সরি 10টা বলছি, ইজি বায়োলজিতে মান্থলি হচ্ছে সিকিউ পরীক্ষা হবে 4টা আর এমসিকিউ পরীক্ষা হবে 12টা, টোটাল 16টা পরীক্ষা হবে। এবং প্রত্যেকটা যে পরীক্ষা সেই পরীক্ষাগুলো আজকে তো কেবল দ্বিতীয় লেকচার, পরীক্ষাগুলো আগামী লেকচার থেকে শুরু হয়ে যাবে, ওয়েবসাইটের মাধ্যমে দিবা। সিকিউ প্রতি সপ্তাহে একটা করে, সেটা হচ্ছে সুন্দর করে খাতা কেটে আমরা হচ্ছে যে ওয়েবসাইটের মাধ্যমে পাঠিয়ে দেবো। তো তোমার যেই কাজটা রেগুলারিটি মেনটেন করে পড়া, এবং পড়াটাকে একদম ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের টার্গেট হচ্ছে যে জায়গায় কনফিউশন, বুঝতে খেয়াল সমস্যা হয় সেইটা ভালো করে পড়া। তবে মাথায় রাখতে হবে প্রত্যেকটা লেকচারে যা পড়ছি তার আগের লেকচারের সাথে যুক্ত হবে। আগামীকাল কি করবো, পরশু দিন বা আজকে যা পড়েছে এই দুইটা একটু আমরা সামারি করে ফেলবো, এবং একটু পরে মানে আর 2-3 মিনিটের মধ্যে আমরা আমাদের যে ইজি ইংলিশের HSC 2022 যারা হচ্ছে যে এই বছর পরীক্ষা দেবে তাদের আমরা 20টা লেকচার, 20টা পরীক্ষা এবং 20টা হচ্ছে সলিউশন লেকচারের মাধ্যমে আমাদের টার্গেট হচ্ছে ইনশাল্লাহ যে অবস্থায় থাক সে যাতে HSC-তে ইনশাল্লাহ A+ পায়। তো সেই প্রোগ্রামের ক্লাস শুরু হতে যাচ্ছে, এই 5 মিনিটের মধ্যে আমরা শুরু করব। তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে নিজেদেরকে রেডি করে ফেলা, ঠিক আছে? এবং সারা দেশে অনলাইন পড়াটা এমন অসাধারণ করে ফেলা সম্ভব, এবং তোমার বার্ডেনও কমে যাবে, এবং তুমি অনেক নতুন কিছু যাতে শিখতে পারো সেই জিনিসটা যাতে আমরা সবাই মিলে একসাথে কমপ্লিট করতে পারি। এই জন্য প্রত্যেকের সাথে হচ্ছে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এবং আল্লাহর রহমতটা আসলে অবশ্যই করতে পারবো আমরা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।